ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের জীবনবিজ্ঞান থেকে আরও একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে আমরা জীবনবিজ্ঞান থেকে 25টা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব এবং প্রতি ক্লাসের মতোই এতটাই ডিটেলস আলোচনা করব যাতে করে এই 25টা প্রশ্ন রিলেটেড যাবতীয় যা যা প্রশ্ন হতে পারে সবটাই আলোচনা হয়ে যায়। তো আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এবং এর আগে আমি আরও 7টা জীবনবিজ্ঞানের সাজেশন সিরিজের ক্লাস করিয়েছি, তো যারা দেখোনি তাদেরকে বলবো এই ক্লাসগুলো দেখে নাও, তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে এবং পরীক্ষায় তোমরা এখান থেকেই অনেক প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছো। তো তাহলে এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে নিচের কোনটি একটি ভিভিফেরাস প্রাণী। ঠিক আছে, অপশান কি রয়েছে? হংসচঞ্চু, হাঙ্গর, মাছ এবং মানুষ। এই চারটের মধ্যে কোনটি ভিভিফেরাস প্রাণী হবে সেটাই কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তো সবার প্রথমে এই ভিভিফেরাস প্রাণী কি এটা আমাদের জানা দরকার, তাই তো? দেখো ভিভিফেরাস প্রাণী হচ্ছে এমন প্রাণী যাদের ডিম্বাণুটা মাতৃজঠরেই পরিস্ফুটিত হচ্ছে এবং অপত্যে পরিণত হচ্ছে। তোমরা যদি লক্ষ্য করো আমাদের মানব শরীরের ক্ষেত্রে যে ভ্রূণটা সেটা কিন্তু মাতৃ শরীরের মধ্যে কিন্তু প্রস্ফুটিত হচ্ছে এবং ওখানেই কিন্তু সেটা বৃদ্ধি পাচ্ছে। তো এইরকম প্রাণীদের কিন্তু আমরা বলবো ভিভিফেরাস প্রাণী। এবং সেই বাচ্চাটা, সেই ভ্রূণটা কিন্তু মাতৃদেহ থেকেই পুষ্টিরস সংগ্রহ করে সে কিন্তু পূর্ণাঙ্গের দিকে কিন্তু সে এগিয়ে যাচ্ছে। তো এই সব প্রাণীদেরকে বলা হচ্ছে ভিভিফেরাস প্রাণী বা জরায়ুজ প্রাণী। ঠিক আছে, অনেক সময় পরীক্ষা কিন্তু ভিভিফেরাস না বলে জরায়ুজ প্রাণী থাকতে পারে। ঠিক আছে, এরকম প্রশ্ন এলো যে নিচের কোনটি জরায়ুজ প্রাণী, দিয়ে এক্সাম্পল দিয়ে দিল। তাহলে এক্সাম্পল কি হতে পারে? গিনিপিগ এবং মানুষ, এরা হচ্ছে এই জরায়ুজ প্রকৃতির প্রাণী বা ভিভিফেরাস প্রাণী। ঠিক আছে, তাহলে অপশান ডি কিন্তু আমার এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? এবার আমরা এই প্রশ্ন রিলেটেড আরও যেসব হতে পারে সেগুলো একটু দেখে নেব। দেখো ওভিফেরাস প্রাণী এবং হচ্ছে ওভোভিভিপেরাস প্রাণী। ঠিক আছে, যে সকল প্রাণীদের নিষিক্ত ডিম্বাণুর পরিস্ফুটন দেহের বাইরে ঘটে এবং অপত্য সৃষ্টি হয়, যেমন হচ্ছে ওভিপেরাস, এবং এদেরকেই বলা হচ্ছে কিন্তু অন্ডজ প্রাণী। মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী, ঠিক আছে, হংসচঞ্চু বা প্ল্যাটিপাস, এরা হচ্ছে ওভিপেরাস প্রাণী। কেন এদের ওভিপেরাস বলা হচ্ছে? এদের যে ডিম্বাণুটা নিষিক্ত হচ্ছে সেটা কিন্তু মাতৃদেহের বাইরে হচ্ছে। ঠিক আছে, তার ফলে কিন্তু অপত্যটা সৃষ্টি হচ্ছে দেহের বাইরে, এদেরকে বলা হচ্ছে ওভিপেরাস প্রাণী। এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখবে প্রত্যেকে। ঠিক আছে, এক্সাম্পলগুলো দিয়েই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং আরেকটা রয়েছে ওভোভিভিপেরাস প্রাণী, যে সকল প্রাণী নিষিক্ত ডিম্বাণু স্ত্রী প্রাণী দেহের মধ্যে পরিস্ফুটিত হয়ে অপত্য সৃষ্টি হয়, কিন্তু অপত্য মাতৃদেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে না এবং পরে পূর্ণাঙ্গ জীবরূপে বেরিয়ে আসে, এবং তাদেরকে বলা হচ্ছে ওভোভিভিপেরাস প্রাণী। যেমন হাঙ্গর, বিভিন্ন সাপ, চন্দ্রবড়া সাপ যে রয়েছে তাদের কিন্তু দেখা যায়। ঠিক আছে, ডিম্বাণুটা স্ত্রী প্রাণীর দেহের মধ্যে পরিস্ফুটিত হচ্ছে, অপত্য সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা বেরিয়ে এসে পুষ্টিরসটা কিন্তু সে শোষণ করছে না মায়ের দেহ থেকে, সে বাইরে বেরিয়ে এসে সেখান থেকে সে বাইরে থেকে পুষ্টিরস শোষণ করে সে বড় হচ্ছে। তাদের বলা হচ্ছে ওভোভিভিপেরাস প্রাণী। ঠিক আছে, এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে প্রত্যেককে মনে রাখতে হবে, কোনো না কোনো একটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী পেলাম? অপশান ডি। ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। নেক্সট প্রশ্নে বলছে সবথেকে স্বল্পস্থায়ী গর্ভধারণকাল কোন প্রাণীর দেহে দেখা যায়? সবথেকে স্বল্পস্থায়ী হাতি, নীলতিমি, জিরাফ এবং অপশান ডিতে আছে ইঁদুর। ঠিক আছে, তো তাহলে সবথেকে স্বল্পস্থায়ী জানার আগে আমরা সবথেকে দীর্ঘস্থায়ী জেনে নিই। তাহলে সবথেকে দীর্ঘস্থায়ী গর্ভধারণকাল প্রায় 22 মাসের মতো কাদের দেহে দেখা যায়? হাতির দেহে দেখা যায়। ঠিক আছে, এক্সাম্পলগুলো কিন্তু খুব মনে রাখবে, এবং এই যে টাইমটাও কিন্তু অনেক সময় পরীক্ষা দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর সবথেকে স্বল্পস্থায়ী গর্ভধারণকাল হচ্ছে ইঁদুরের 20 থেকে 22 দিন। ক্লিয়ার? জিরাফের হচ্ছে 15 মাস এবং নীলতিমির হচ্ছে 10 থেকে 12 মাস। ঠিক আছে, এই এক্সাম্পলগুলো একটু প্রত্যেকে মনে রাখবে। তাহলে সবথেকে স্বল্পস্থায়ী কার পেলাম? অপশান ডি, ইঁদুর। ক্লিয়ার তো প্রত্যেকের? আমি দেখো খুব সুন্দর করে তোমাদের জন্য কিন্তু যে এক্সপ্লেনেশনটা সেটাও কিন্তু রেখে দিয়েছি। ঠিক আছে, এই পিডিএফ তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন করবে। ঠিক আছে, যে আমাকে বলবে যে স্যার পিডিএফ আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দেব। ঠিক আছে, তাহলে সবথেকে স্বল্পস্থায়ী গর্ভধারণকাল কার পেলাম? অপশান ডি, ইঁদুরের। ক্লিয়ার তো প্রত্যেকের?
চলো পরের প্রশ্ন তাহলে। পরের প্রশ্নে বলছে উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অপশন এতে আছে অক্সানোমিটার, অপশন বিতে আছে অ্যামিটার, অপশন সিতে আছে পাইরোমিটার এবং অপশন ডিতে আছে ফ্যাদোমিটার। তো কোনটা সঠিক উত্তর হবে? দেখো ফ্যাদোমিটার এটা কি কাজে ব্যবহার করা হয়? সমুদ্রের গভীরতা পরিমাপ করতে, তাই তো, সমুদ্রের গভীরতা পরিমাপ করার জন্য আমরা ফ্যাডোমিটার ইউজ করি। পাইরোমিটার কি কাজে ব্যবহৃত হয়? উচ্চ উষ্ণতা, কিন্তু এমনি নর্মাল টেম্পারেচার কিন্তু মাপতে আমরা কি ব্যবহার করি? থার্মোমিটার। কিন্তু উচ্চ উষ্ণতা হচ্ছে পাইরোমিটার। অ্যামিটার কি? তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে হবে? অপশান এ অক্সানোমিটার। ক্লিয়ার তো প্রত্যেকে? তাহলে কী বললাম? অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি কিন্তু পরিমাপ করা হয়। ক্লিয়ার তো প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। ওই ছত্রাকের অযৌন জনন ঘটে নিচের কোনটির দ্বারা? ঠিক আছে, কনিডিয়া, অন্তরেণু, জুস্পোর এবং অপশান ডিতে রয়েছে সিনজুস্পোর। তো এদের মধ্যে কোনটির দ্বারা এই ছত্রাকের অযৌন জনন সম্পন্ন হয়? দেখো জুস্পোর এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাসের অযৌন জনন অঙ্গ। অন্তরেণু হচ্ছে ব্যাকটেরিয়ার অযৌন জনন অঙ্গ। ঠিক আছে, সিনজুস্পোর হচ্ছে ভাউকেরিয়ার অযৌন জনন অঙ্গ। ঠিক আছে, আর কনিডিয়া হচ্ছে পেনিসিলিয়াম নামক এক প্রকার ছত্রাকের অযৌন জননাঙ্গ। তাই ছত্রাকের অযৌন জনন ঘটে কার মাধ্যমে? কি হবে? অপশান এ কনিডিয়া। ঠিক আছে, কনিডিয়ার মাধ্যমে ছত্রাকের কিন্তু অযৌন জনন সম্পন্ন হয়। বোঝা গেল প্রত্যেকের? এবং বাকি অপশানগুলো কিন্তু তোমাদেরকে আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি। ক্লিয়ার তো প্রত্যেকের? ঠিক আছে, আর প্রত্যেককে বলবো ক্লাসগুলোকে লাইক করো। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো দেখছো, লাইক করছো না, শেয়ার করছো না বন্ধুদের মধ্যে, কেন আসে কিপটেমি তোমাদের? আমি এত সুন্দর তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসছি আর তোমরা একটা লাইক দিতে পারছো না, একটু শেয়ার করতে পারছো না বন্ধুদের মধ্যে। যেসব বন্ধুরা তোমাদের বছর এক্সাম দেবে তাদেরকে একটু শেয়ার করো, তাদেরকে জানিয়ে দাও যে সাজেশন সিরিজের ক্লাস চলছে RMS এডুকেশানে। প্রত্যেকে যেন জয়েন হয়, প্রত্যেকজন ক্লাসগুলো দেখে। ব্যাস, তোমাদের থেকে তার কিছু চাওয়ার নেই আমার। তো প্রত্যেকে বলবো কিপটেমি না করে একটা লাইক এবং শেয়ার করো প্রত্যেকে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রেখো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে ফ্লাজেলাযুক্ত চলমান স্পোর বা রেণুদের বলা হয় কি? জুস্পোর, অ্যাপ্ল্যানোস্পোর, কনিডিয়া এবং অপশান ডিতে রয়েছে অ্যাসকোরেণু। যেসব স্পোর বা রেণুদের ফ্লাজেলা থাকে, মানে যারা চলতে পারে, ফ্লাজেলা মানে তো গমনাঙ্গ। ঠিক আছে, সে সচল প্রকৃতির রেণুদের কি বলা হয়? দেখো ফ্লাজেলাযুক্ত চলমান স্পোর হচ্ছে জুস্পোর, এটা হচ্ছে ক্লামাইডোমোনাসের অযৌন জননাঙ্গ। ঠিক আছে, অ্যাপ্ল্যানোস্পোর এটা কিন্তু ফ্লাজেলাবিহীন, আর ফ্লাজেলাবিহীন মানে সে কিন্তু নিশ্চল হবে। কনিডিয়া কিন্তু নিশ্চল প্রকৃতির রেণু, এবং অ্যাসকোরেণু এটাও কিন্তু নিশ্চল প্রকৃতির রেণু। কিন্তু আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? যে ফ্লাজেলাযুক্ত চলমান মানে সচল প্রকৃতির রেণু কোনটা? জুস্পোর, অপশান এ সঠিক উত্তর। ক্লিয়ার তো প্রত্যেকের? যে নিশ্চল প্রকৃতির রেণু বলে তাহলে অ্যাপ্ল্যানোস্পোর, কনিডিয়া, অ্যাসকোরেণু রয়েছে। সচল প্রকৃতির বললে তখন কিন্তু জুস্পোর হয়ে যাবে, যেটা কিন্তু ক্ল্যামাইডোমোনাসের অযৌন জননাঙ্গ। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো একটু পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। দেখো নিচের কোন উদ্ভিদের অঙ্গজ জননাঙ্গ মৃদগত কাণ্ড? ঠিক আছে, এই চারটে অপশান রয়েছে, এদের মধ্যে কার অঙ্গজ জননাঙ্গ মৃদগত কাণ্ড? ঠিক আছে, তো দেখো এই মৃদগত কাণ্ড বা যেটাকে বলা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড, এটা বিভিন্ন প্রকারে হয়ে থাকে। একটা হচ্ছে কন্দ বা বাল্ব, যেটা হচ্ছে পেঁয়াজ এবং রসুনের। ঠিক আছে, গুঁড়িকন্দ যেটা হচ্ছে কচু এবং ওলে দেখা যায়। স্ফীতকণ্ড যেটা হচ্ছে আলুতে দেখা যায়, এবং গ্রন্থিকাণ্ড বা রাইজোম যেটাকে বলা হচ্ছে সেটা আদা এবং হলুদে দেখা যায়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এই মৃদগত কাণ্ডের টাইপ। তাহলে এবার প্রশ্নে বলেছে নিচের কোনটি উদ্ভিদের অঙ্গজ জননাঙ্গ মৃদগত কাণ্ড? দেখো পেঁয়াজেরও কিন্তু মৃদগত কাণ্ড, কচুরও এবং আলুরও। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। এদের সবগুলির কিন্তু এই অঙ্গজ জননাঙ্গ মৃদগত কাণ্ড। ক্লিয়ার প্রত্যেকের? দেখো অঙ্গজ জনন কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে, প্রাকৃতিকভাবে হয়ে থাকে, আবার কৃত্রিমভাবেও হয়ে থাকে। কৃত্রিমভাবে কীরকম? দেখো দাবা কলম, গুটি কলম, ঠিক আছে, গ্রাফটিং বা জোর কলম, শাখা কলম, এগুলো কিন্তু সব হচ্ছে কৃত্রিম পদ্ধতি, কিন্তু এগুলো অঙ্গজ জননাঙ্গ, মানে অঙ্গ জননের পদ্ধতি কিন্তু এগুলো সব কৃত্রিম পদ্ধতি। ঠিক আছে, আর প্রাকৃতিক পদ্ধতি কিন্তু এগুলো, এই মৃদগত কাণ্ড এগুলো সব কিন্তু প্রাকৃতিক পদ্ধতি।
ঠিক আছে। পরিবর্তিত কাণ্ড যেগুলো রয়েছে, পরিবর্তিত কাণ্ডের মধ্যে তোমার রয়েছে মৃদগত কাণ্ড এবং অর্ধবায়ব কাণ্ড। অর্ধবায়ব কাণ্ড কাদের দেখা যায়? চন্দ্রমল্লিকা, কচুরিপানা এইসব উদ্ভিদে দেখা যায়। ঠিক আছে। এছাড়া অস্থানিক মুকুল রয়েছে, বুলবিল রয়েছে, চুপড়ি আলু এইসব এতে বুলবিল দেখা যায়। ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বুলবিল কোথায় দেখা যায়? চুপড়ি আলু কিন্তু পরীক্ষা অপশান থাকবে। ঠিক আছে, বুলবিল হচ্ছে চুপড়ি আলু, এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু নোট করে নাও, চুপড়ি আলু। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কিন্তু অঙ্গজননের প্রাকৃতিক পদ্ধতি। আর কৃত্রিম বলে কি হবে? ওই জোর কলম, শাঁখা কলম, ঠিক আছে, দাবা কলম, গুটি কলম, এগুলো কিন্তু সব কৃত্রিম পদ্ধতি। একটু একটু খেয়াল রাখবে এবং এই জায়গাটা কিন্তু একটু ভালো করে পড়বে। ঠিক আছে, স্টক সিয়ন জোর কলমের ক্ষেত্রে। ঠিক আছে, এই জায়গাটা আমি কিন্তু প্রশ্ন করিয়েছি আগের ক্লাসে, আরও নিয়ে আসবো এখান থেকে যা যা প্রশ্ন হতে পারে। তো আপাতত এই জায়গাটা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো করে জোর দিয়ে পড়বে, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে ব্যাঙের ডিমের প্রকৃতি হলো ম্যাক্রোলেসিথাল, মাইক্রোলেসিথাল, অ্যালেসিথাল এবং অপশান ডিতে রয়েছে এদের কোনোটিই নয়। দেখো, কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ডিম্বাণুর প্রকারভেদ রয়েছে। ম্যাক্রোলেসিথাল মানে পক্ষী ও সরীসৃপের ডিম, মাইক্রোলেসিথাল মানে মাছ ও উভচরের ডিম, এবং অ্যালেসিথাল মানে স্তন্যপায়ীর ডিম। ঠিক আছে, এদের ডিমে কিন্তু কোনো কুসুম থাকে না, এই জন্য অ্যালেসিথাল। ঠিক আছে, তাহলে এই যে এক্সাম্পলগুলো বললাম খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমার জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, তা প্রশ্নর ভ্যারাইটি নিশ্চয়ই বুঝতে পারছো, প্রশ্নের স্ট্যান্ডার্ড কীরকম সেটা বুঝতে পারছো তোমরা প্রত্যেকেই। তাহলে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে ডিম্বাণুর প্রকারভেদ হয়েছে এগুলো। এবার আমাদের ব্যাঙের ডিমের জানতে চাইছে, ব্যাঙের ডিমের প্রকৃতি হলে কী হবে? ব্যাঙের হচ্ছে উভচর মানে মাইক্রোলেসিথাল, অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার তো প্রত্যেকের? বোঝা গিয়েছে প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। বলছে অঙ্গজ জনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটাতে? এপিকালচার, সেরিকালচার, হর্টিকালচার এবং ফাইকোলজি। এই চারটে বিজ্ঞানের শাখা রয়েছে, এই চারটে বিজ্ঞানের শাখার মধ্যে কোনটিতে অঙ্গজ জনন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দেখো, খুবই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার দেখো, এপিকালচার মানে কি আমরা জানি? এপিকালচার মানে বিজ্ঞানের যে শাখায় মৌমাছি চাষ করা হয়, মৌমাছি চাষের একটা পদ্ধতি হচ্ছে এপিকালচার। সেরিকালচার মানে হচ্ছে রেশম চাষ, হর্টিকালচার মানে হচ্ছে উদ্যান পালন, এবং ফাইকোলজি মানে হচ্ছে শৈবাল বিদ্যা। তাহলে দেখো, উদ্যান পালনে সেখানে কি করা হয়? বিভিন্ন রকম উদ্যান পালন করে বিভিন্ন রকম ফল এরকম প্রস্তুত করা হয়, তো সেখানেই আমরা অঙ্গজনন করব, দাবা কলম করব, জোর কলম করব, গুটি কলম করব, শাখা কলম করব। ঠিক আছে, তাহলে অঙ্গজননটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোথায়? এই হর্টিকালচারে, অপশান সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে যাওয়ার আগে তারপর পরের প্রশ্ন রয়েছে হরমোন চ্যাপ্টার থেকে। আমরা এর আগে কী করছিলাম? বৃদ্ধি ও জনন এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন অনেকগুলো সলভ করলাম, এবার আমরা করব কিন্তু হরমোন চ্যাপ্টার থেকে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে একটু দেখে নাও। তো প্রশ্নে বলছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন হরমোনটা কোন জায়গা থেকে নিঃসৃত হচ্ছে। তাদের স্বল্পক্ষরণ এবং অধিকক্ষরণে কী হয় সেটাও তো ইম্পর্টেন্ট, তার সাথে সাথে সেই হরমোনটার টাইপ কী এবং সেই হরমোনটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো দেখো, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা মনে রাখবে, এটা কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, কোথায় বললাম? পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু নিঃসৃত হচ্ছে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যার প্রধান কাজটাই হচ্ছে থাইরয়েড হরমোন সংশ্লেষে সাহায্য করা। ঠিক আছে, এই থাইরয়েড হরমোন সংশ্লেষে সাহায্য করাই হচ্ছে এর প্রধান কাজ। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকে? এবং এর অল্প মানে এর যদি স্বল্পকরণ হয় তাহলে কী হবে? যদি এর স্বল্পক্ষরণ হয় তাহলে থাইরক্সিনের নিঃসরণটা হ্রাস পাবে, এবং অধিকক্ষরণ হলে কী হবে? থাইরক্সিন নিঃসরণটা বৃদ্ধি পাবে। বোঝা গেল প্রত্যেকে? তো এটা হচ্ছে এই পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু নিঃসৃত হচ্ছে। ক্লিয়ার তো? এবার বিভিন্ন হরমোন রয়েছে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এগুলো একটু দেখে নেবে যে পিটুইটারি গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়। যেমন ধরো এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনাইজিং হরমোন, আইসিএসএইচ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, এলটিএইচ লিউটোট্রফিক হরমোন। ঠিক আছে, তো এই হরমোন যেগুলো বললাম এগুলো সবগুলো কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তো এদের এই যে কোন জায়গা থেকে নিঃসৃত হচ্ছে এগুলো মনে রাখবে, এবং তার সাথে এদের কাজগুলো, এদের স্বল্পক্ষরণে এবং এদের অধিকক্ষরণে কোন কোন রোগ দেখা যায় এই জায়গাগুলো কিন্তু প্রত্যেক কিন্তু খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? আমি দেখো তোমরা কীভাবে পড়বে তোমাদের একটু আমি বলে দিই। এই যে আমি এইমাত্র তোমাদের বললাম যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে নিঃসৃত হয়, এবং এই প্রশ্ন রিলেটেড আমি তোমাদের কী বললাম যে
পিটুইটারি গ্রন্থি থেকে যেসব হরমোনগুলো খরিত হয় সেগুলো এবং তাদের কাজগুলো কী কী সেগুলো একটু দেখে নেবে। তো তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা পজ করবে, পজ করে একবার চোখ বুলিয়ে নাও বইটাতে, ঠিক আছে? চোখ বুলিয়ে নাও কিংবা নিজে মনে মনে রিভিশন করে নাও। এতদিনে নিশ্চয়ই প্রত্যেকের প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট তোমরা রিভিশনের মুখে রয়েছো, রিভিশন এবং মক টেস্টের জায়গায় রয়েছো তোমরা। তোমাদেরকে বলবো ভিডিও পজ করো, দিয়ে এবার মনে মনে রিভিশন করে নাও যে হ্যাঁ হ্যাঁ এই হরমোনগুলো পিটুইটারি থেকে নিঃসৃত হয় এবং এদের কাজ হচ্ছে এটা, এদের স্বল্পক্ষণ এই রোগ হয়, এর অধিকক্ষণ এই রোগ হয়। কারো যদি কোনো জায়গায় আটকে যায় এবার বইটা খুলে দেখে নাও, ঠিক আছে? এইভাবে কিন্তু পড়তে থাকো। আমি তোমাদের বারে বারে বলেছি আমার সাজেশন সিরিজের ক্লাসটা এরকম, আমি অন্যদের মতো বলে দিচ্ছি না যে 100% কমন দিয়ে দেবো। আমি তোমাদের এমনভাবে পড়াবো অটোমেটিক তোমরা কমন পেয়ে যাবে, তোমরাই তোমাদের প্রশ্নে কমন নিয়ে আসবে, আমাকে দিয়ে দিতে হবে না, ঠিক আছে? তো যেভাবে বলছি সেভাবে ফলো করতে যদি পারো দেখবে তোমরা অনেকটাই কিন্তু তোমাদের জন্য ভালো হবে, তোমাদের প্রিপারেশনটা অনেকটা এগিয়ে যাবে, আর কিচ্ছু নয়। এবার তোমাদের ব্যাপার, তোমরা কোনটা চুজ করবে তোমাদের ব্যাপার। চলো পরের প্রশ্নে। ওই নিচের কোনটি একটি স্টেরয়েড ধর্মী হরমোন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। স্টেরয়েড ধর্মী হরমোন কী কী দেখে নাও। অপশান কি রয়েছে? ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন এবং অ্যাড্রিনালিন। এদের মধ্যে কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন? মনে রাখবে অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন এগুলো সব কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। যেসব সেক্স হরমোনগুলো রয়েছে সেগুলো সবগুলো কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন। ক্লিয়ার? এবার দেখো প্রোটিন ধর্মী হরমোন এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। পলিপেপটাইড ধর্মী হরমোন হচ্ছে ইনসুলিন। অ্যামিনোধর্মী হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন, থাইরক্সিন। ঠিক আছে, এক্সাম্পলগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে নিও। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিচের কোন উপক্ষার চোখের তারা প্রসারিত করতে সাহায্য করে? দেখো আমি তোমাদের বারে বারে বলেছি এই টাইপের প্রশ্ন এই উপক্ষার থেকে, ঠিক আছে, এই উপক্ষার থেকে প্রশ্ন কীরকম আসে আমি আরও একবার বলে দিই তোমাদের, যারা নতুন ক্লাস করে তারা দেখে নাও যে উপক্ষারগুলো কোথা থেকে পাওয়া যায়। ঠিক আছে, সিংকোনা গাছ থেকে পাওয়া যায়, কোনোটা তোমার বেলাডোনা গাছ থেকে পাওয়া যায়, ঠিক আছে, কোনোটা চা গাছ থেকে, কফি গাছ থেকে, এগুলো দেখো এগুলো পাওয়া যায়। আবার দেখো অনেক সময় পার্টিকুলার মেনশন করে দেয় কফি গাছের বীজ থেকে কি পাওয়া যায়। ঠিক আছে, কফি গাছের বীজ, কফি গাছের ছাল, কফি গাছের পাতা, এরকম অপশন দিয়ে দিল। ঠিক আছে, বলো কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিংকোনা গাছের ছাল, সিংকোনা গাছের পাতা, ফুল, এরকম দিয়ে দিল। তোমাকে কিন্তু ওই পার্টিকুলার অপশানটা কিন্তু জানতে হবে যে সিংকোনা গাছের কোন অংশ থেকে এই উপক্ষারটা পাওয়া যায়। ঠিক আছে, কারণ পরীক্ষায় এরকম প্রশ্ন দিয়ে দিচ্ছে, তখন তুমি কিন্তু ফেঁসে যাবে না পড়ে রাখলে। ঠিক আছে, তাহলে উপক্ষারগুলো কোথা থেকে নিঃসৃত হয় এবং উপক্ষারের কাজ কী। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে উপকারগুলো, মনে রাখবে সমস্ত উপকার কিন্তু নাইট্রোজেন গঠিত। ঠিক আছে, তাহলে দেখো ওই চোখের তারা প্রসারিত করতে কোনটি ব্যবহৃত হয়? ডাটুরিন, অ্যাট্রোপিন, ক্যাফিন এবং অপশান রয়েছে কুইনাইন। দেখো কুইনাইন ধরনের প্রত্যেক জানি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, ডাটুরিন কী হয়? হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ক্যাফিন কী হয়? ক্যাফিন এটা হচ্ছে ব্যথা বেদনা উপশমকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এবং অ্যাট্রোপিন, দেখো অ্যাট্রোপিনের কাজ কি? চোখের তাররন্ধ্র প্রসারণ করতে কিন্তু এটা কাজ করে। তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এবং বাকি অপশানগুলো একটু প্রত্যেকে চোখ বুলিয়ে নিও। স্ট্রিকনিনের কাজ কি? পেট ব্যথার ওষুধ তৈরিতে। রেসারপিন সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় উচ্চ রক্তচাপ কমাতে। ঠিক আছে, মরফিন ব্যথা বেদনা উপশমকারী, এটা আফিম গাছ থেকে পাওয়া যায়। কুইনাইন তো বললাম সিংকোনা গাছ থেকে পাওয়া যায়। ডাটুরিন হচ্ছে ধুতুরা গাছ থেকে। নিকোটিন মাদকদ্রব্য হিসাবে। থেইন চা গাছ থেকে। ঠিক আছে, মানসিক ও শারীরিক অবস্থা দূর করতে। তোমাদের খুব সুন্দর করে আমি লিস্টটা করে রেখে দিয়েছি, প্রত্যেকে কিন্তু একবার পড়ে নিও। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। একটু আগে তোমাদের যে প্রশ্নটা বলছিলাম, যে টাইপের প্রশ্নটা বলছিলাম, নিজের কোন উপক্ষারটি ধুতুরা গাছের পাতা ও ফল থেকে পাওয়া যায়? এরকম মেনশন করে দেবে, পাতা ও ফল থেকে। থেইন, মরফিন, অ্যাট্রোফিন এবং অপশান ডি আছে ডাটুরিন। ঠিক আছে, দেখো কোন উপকার কোথা থেকে পাওয়া যায় খুব সুন্দর করে তোমাদের একটা লিস্ট করে দিয়েছি, প্রত্যেকে ভিডিওটা পজ করো, দিয়ে আবার চোখ বুলিয়ে নাও। কুইনাইন সিংকোনা গাছের বাকল বা ছাল। ঠিক আছে, যেই বাকল সেই কিন্তু ছাল। রেসারপিন সর্পগন্ধা গাছের মূল থেকে। ডাটুরিন ধুতুরা গাছের পাতা ও ফল থেকে। নিকোটিন তামাক গাছের পাতা থেকে। স্ট্রিকনিন নাক্স ভূমিকা বা কুঁচলা গাছের বীজ থেকে। ঠিক আছে, মরফিন আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে। ক্যাফিন হচ্ছে কফি গাছের বীজ থেকে পাওয়া যায়। অ্যাট্রোপিন বেলাডোনা গাছের মূল ও পাতা থেকে পাওয়া যায়। এবং থেইন হচ্ছে চা গাছের পাতা থেকে পাওয়া যায়। খুব সুন্দর করে তোমার জন্য আমি রেখে দিয়েছি লিখে, প্রত্যেকে কিন্তু একবার চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ধুতুরা গাছের পাতা ও ফল দিয়ে কী পেলাম? ডাটুরিন পেলাম। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার তো প্রত্যেকের? আবার প্রশ্নটা পড়ে কীরকম আসতে পারে, নিচের এই উপক্ষারগুলির মধ্যে এই ডাটুরিন উপক্ষারটি ধুতুরা গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? ঠিক আছে, কি বললাম? ডাটুরিন উপক্ষারটি ধুতুরা গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? তখন কিন্তু তুমি ফেঁসে যাবে।
যদি তুমি না জেনে থাকো যে ধুতুরা গাছের পাতা ও ফল থেকে ডাটুরিন পাওয়া যায়, তুমি জানো ডাটুরিন ধুতুরা গাছ থেকে পাওয়া যায়, কিন্তু যদি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় ধুতুরা গাছের পাতা ও ফল এরকমভাবে মেনশন করে, তখন কিন্তু তুমি ফেঁসে যাবে যদি এইগুলো না মনে রাখো। ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করে প্রত্যেকে, বারবার পড়লেই দেখবে মনে রয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে আরশোলা, ফড়িং, মশা প্রভৃতিদের এসব পতঙ্গদের রেচনাঙ্গ কী? কক্সাল গ্রন্থি, নেফ্রিডিয়া, ফ্লেম কোষ এবং অপশান ডিতে আছে ম্যালপিজিয়ান নালিকা। তো খুব সুন্দর করে তোমাদের জন্য আমি রেচনাঙ্গের লিস্টটা রেখে দিচ্ছি, খুব সুন্দর করে দেখো। অ্যামিবার রেচনাঙ্গ সংকুচি গহ্বর, প্ল্যানেরিয়া, ফিতাকৃমি সহ সকল যে চ্যাপ্টার কৃমি রয়েছে তাদের হচ্ছে ফ্লেম কোষ বা শিখা কোষ। মাকড়সা, কাঁকড়া, বীচের রেচনাঙ্গ হচ্ছে কক্সাল গ্রন্থি। কেঁচো, জোঁক, অ্যাম্ফিঅক্সাসের হচ্ছে নেফ্রিডিয়া। চিংড়ির হচ্ছে সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি। আরশোলা এবং ফড়িং সহ সমস্ত পতঙ্গদের হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। শামুক, ঝিনুকের হচ্ছে বোজেনাসের অঙ্গ এবং মেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে বৃক্ক। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কী দিয়েছে? আরশোলা, ফড়িং, মশা প্রভৃতি পতঙ্গদের রেচনাঙ্গ কী? রেচনাঙ্গ কী বললাম পতঙ্গদের? ম্যালপিজিয়ান নালিকা, মানে অপশন ডি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার তো প্রত্যেকের? দরকার স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে পিডিএফ তো তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে, নাহলে পজ করে একবার ভালো করে পড়ে নাও, ভালো করে চোখ বুলিয়ে নাও। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবেই এই জায়গা থেকে। ঠিক আছে, আমি প্রতিদিন কিন্তু বলছি, বারে বারে বলছি, প্রত্যেক কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে রাখবে, 1 নাম্বার কিন্তু পাবেই। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো। টেন্ডন ও লিগামেন্ট হলো ড্যাশ, যোগকলা, পেশিকলা, আবরণী কলা, না অপশান ডিতে রয়েছে কঙ্কাল কলা। দেখো, টেন্ডন ও লিগামেন্ট হচ্ছে একবারে কানেকটিভ টিস্যু। ঠিক আছে, অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখে। কে যুক্ত রাখে? টেন্ডন। ঠিক আছে, কি বললাম? অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখে টেন্ডন, এটা হচ্ছে টেন্ডন। ঠিক আছে, আর অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত রাখে, অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত রাখে লিগামেন্ট, এটা হচ্ছে লিগামেন্ট। ঠিক আছে, দুটোই কিন্তু এক প্রকারের কানেকটিভ টিস্যু বা যোগকলা। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তাহলে অস্থির সঙ্গে পেশিকে যুক্ত রাখে কে? পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে, তখন মনে রাখবে কিন্তু টেন্ডন। আর অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত রাখে কে? লিগামেন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ওই যে দ্বিপদ গমন কোন প্রাণীর গমন পদ্ধতিকে নির্দেশ করে? মানে বিভিন্ন প্রাণীদের গমন পদ্ধতির কি নাম? আমরা গমনাঙ্গ জানি, তাই এবার গমন পদ্ধতিটা কি সেটা জানতে হবে। দেখো, দ্বিপদ গমন দেখা যাচ্ছে কিন্তু মানুষের শরীরে। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে মানুষের শরীরে। এবার বাকি অপশন চেক করে নাও। শামুক, শামুকের হচ্ছে স্লাইডিং। তারা মাছ হচ্ছে লুপিং। হাইডার হচ্ছে লুপিং ও সোমারসল্টিং। প্যারামেসিয়াম হচ্ছে সিলিয়ারি চলন। ইউগ্লিনার হচ্ছে ফ্ল্যাজেলারি চলন। এবং কেঁচোর হচ্ছে ক্রিপিং। এবং অ্যামিবার হচ্ছে অ্যামিবয়েড গমন। ঠিক আছে, এই অপশনগুলো প্রত্যেকে একটু ভালো করে চেক করে নেবে, তাহলে অপশন কি হবে? অপশন হবে এ হবে সঠিক উত্তর এই প্রশ্নে। ঠিক আছে, প্রশ্নে কি বলছে দেখো। নিচের কোন রোগকে শনাক্তকরণ করার জন্য ওয়াইডাল টেস্ট করা হয়? ঠিক আছে, এখানে 4টে রোগ দেওয়া রয়েছে দেখো। সালমোনেলাইসিস, ম্যালেরিয়া, কলেরা এবং টাইফয়েড। তো এই 4টে রোগের মধ্যে কোনটিকে শনাক্তকরণ করার জন্য এই টেস্টটা করা হয়, এই ওয়াইডাল টেস্ট। ঠিক আছে, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে কিন্তু পরীক্ষায় আসছে, বিগত দিনে যেসব পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু ধরছে। তো প্রত্যেককে বলবো এটা নোট করে নাও, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও। যেসব টেস্টগুলো পরীক্ষায় আসে সেগুলি তোমার জন্য আমি লিখে রেখেছি, এর বাইরে করার দরকার নেই। দেখো RT-PCR টেস্ট, দেখো এই টেস্টটা নিয়ে হয়তো অনেকেই জেনে থাকবে, কিন্তু যে সময় কোভিড-19 হচ্ছিল সেই সময় কোভিড-19 শনাক্তকরণ করার জন্য কিন্তু এই টেস্টটা করা হচ্ছিল, RT-PCR টেস্ট। নেক্সট দেখো এলিসা টেস্ট, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এলিসা টেস্ট, এটা এইডস রোগকে শনাক্তকরণ করার জন্য করা হয়। হিমোগ্লোবিন টেস্ট, এটা করা হয় থ্যালাসেমিয়া রোগকে শনাক্তকরণ করার জন্য। বিলিরুবিন টেস্ট জন্ডিস রোগকে শনাক্তকরণ করার জন্য করা হয়। ওয়েস্টার্ন ব্লড টেস্ট, এটা কিন্তু এইডস রোগ এবং লাইম ডিজিজকে শনাক্তকরণ করার জন্য করা হয়। এবং CD4 কাউন্ট করা হয় এইডস, নিউমোনিয়া এবং হারপিস রোগকে শনাক্তকরণ করার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি দিয়েছে? ওয়াইডাল টেস্ট। তো মনে রাখবে ওয়াইডাল টেস্ট করা হয় কিন্তু টাইফয়েড রোগকে শনাক্তকরণ করার জন্য। ঠিক আছে, মানে অপশান ডি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বা পরীক্ষায় এরকম প্রশ্ন চলে এলো যে টাইফয়েড রোগকে শনাক্তকরণ করার জন্য নিচের কোন টেস্টটি করা হয়, বা এইডস রোগকে শনাক্তকরণ করার জন্য নিচের কোন টেস্টটি করা হয়। ঠিক আছে, তখন তোমাকে কিন্তু এলিসা টেস্ট চুজ করতে হবে। ক্লিয়ার তো প্রত্যেকের? এই জায়গাটা প্রত্যেকে ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা জায়গা। চলো পরের প্রশ্নে। ওই যে পাইরিয়া মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে? এটা একটা রোগ। ঠিক আছে, এই রোগে মানব শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয়? চোখ,
ক্ষুদ্রান্ত, না বৃহদন্ত্র, না দাঁত ও মাড়ি। মনে রাখবে পাইরিয়া রোগে কিন্তু দাঁত ও মাড়ি কিন্তু আক্রান্ত হয়। ঠিক আছে, মাড়ি থেকে রক্ত পড়ে এবং দাঁত আলগা হয়, যেটা হচ্ছে লক্ষণ। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। এটা কিন্তু মনে রাখবে যে পাইরিয়া রোগটা কী ঘটিত রোগ, এটা প্রোটোজোয়া ঘটিত রোগ এবং এর যে প্রোটোজোয়াটা দায়ী এর জন্য সেটা হচ্ছে এন্টামিবা জিনজিভেলিস। ঠিক আছে, তো দায়ী প্রোটোজোয়া কোনটা এবং এর লক্ষণ কী এগুলো একটু দেখে নেবে প্রত্যেকে। ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের রোগ থেকে আমি তোমাদের বলেছি একটা আলাদা করে ক্লাস নিয়ে আসবো, যত টাইপের রোগ হতে পারে। ঠিক আছে, তাদের লক্ষণ, তাদের সিমটমগুলো এবং তার সাথে সেগুলো কোন মানব শরীরে কোন অঙ্গকে আক্রান্ত করে এবং সেই রোগটার জন্য দায়ী ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া যা রয়েছে সেগুলো কী কী। ঠিক আছে, এবং যে সেক্স ক্রোমোজোম গঠিত যে ডিসঅর্ডারগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমি একটা সমগ্র রোগ নিয়ে কিন্তু একটা আমি ক্লাস নিয়ে আসবো, কারণ রোগ থেকে কিন্তু প্রশ্ন এখন বিগত দিনে কিন্তু পরীক্ষায় আসছে। ঠিক আছে, তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ক্লাসটিকে লাইক করতে হবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। পেস্টের জৈবিক নিয়ন্ত্রণে নিচের কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? ঠিক আছে, বিভিন্ন পেস্টকে জৈবিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করার জন্য আমরা তো বিভিন্নবার কেমিক্যাল ইউজ করে পেস্টকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু জৈবিক পদ্ধতিতে একটা ব্যাকটেরিয়া ইউজ করে কিন্তু আমরা পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ করতে পারি। তো সেই ব্যাকটেরিয়াটা কী? তো সেই ব্যাকটেরিয়াটা হলো মনে রাখবে ব্যাসিলাস থুরেনজিয়েসিস। ঠিক আছে, ব্যাসিলাস থুরেনজিয়েসিস সেই ব্যাকটেরিয়া যেটাকে পেস্ট দমন করাতে ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। এই টাইপের প্রশ্নগুলো তোমাদের বলছিলাম যে হেপাটাইটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা রোগ দিয়ে দিবে এবং সেই রোগটা কোন শরীরের অঙ্গকে আক্রান্ত করছে সেটা জানতে চাইবে। দেখো, চোখ, বৃক্ক, যকৃৎ এবং অপশন ডিতে আছে হৃৎপিণ্ড। এই চারটে অঙ্গের মধ্যে কোন অঙ্গকে হেপাটাইটিস আক্রান্ত করে? দেখো, কলেরা। কলেরা কোন রোগকে আক্রান্ত করে? কলেরা আক্রান্ত করে কিন্তু ক্ষুদ্রান্তকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যক্ষা। যক্ষা আক্রান্ত করে কাকে? ফুসফুসকে। ঠিক আছে, হুপিং কাশি এটা কোন অঙ্গকে আক্রান্ত করে? শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে। ধনুষ্টঙ্কার এটা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে। এবং টাইফয়েড এটা পাকস্থলী, অন্ত্র, যকৃৎ এবং প্লীহাকে কিন্তু আক্রান্ত করে। এবং নিউমোনিয়া এটা ফুসফুসকে আক্রান্ত করে। ঠিক আছে, তাহলে হেপাটাইটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয়? মনে রাখবে হেপাটাইটিস রোগে কিন্তু যকৃৎ আক্রান্ত হয়। অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই যে আপনি বাকি যে রোগগুলো বললাম, কলেরা, যক্ষা, হুপিং কাশি, ধনুষ্টঙ্কা, টাইফয়েড এবং নিউমোনিয়া, এই রোগগুলো কোন অঙ্গকে আক্রান্ত করে খুব সুন্দর করে তোমাদের লিখে রেখেছি, প্রত্যেকে কিন্তু দেখে নিও। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ও যে পরীক্ষাগারে ব্যবহৃত হয় লিটমাস কাগজ, তাই তোমার লিটমাস কাগজ যারা সায়েন্সের স্টুডেন্ট তারা প্রত্যেকেই জেনে থাকবে। তো এই লিটমাস কাগজের উৎস কী, মানে লিটমাস কাগজটা কোথা থেকে পাওয়া যায়? ঠিক আছে, সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, অপশান সিতে আছে লাইকেন এবং অপশান ডিতে আছে ছত্রাক। তোমরা এটা কিন্তু লাইকেন থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, লাইকেন থেকে কিন্তু আমাদের এই লিটমাস কাগজটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো মনে রাখবে এই লাইকেন কিন্তু শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, শৈবাল এবং ছত্রাক এটা কিন্তু মনে রাখবে প্রত্যেক ভালো করে, যে লাইকেন এই শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে কিন্তু গঠিত। ঠিক আছে, এবং দেখো পরীক্ষা এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি বায়ু দূষণকে নির্দেশ করে? সেটা কিন্তু লাইকেন। ঠিক আছে, এটা কিন্তু বায়ু দূষণ নির্ধারক হিসাবে কিন্তু কাজ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই দুটো জায়গা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। ওই যে ভাইরাস কথাটির অর্থ কী? ঠিক আছে, ভাইরাস কথার অর্থ কী? সংক্রামক, গরম তরল, জার্ম এবং অপশান দিতে আছে বিষ। তো মনে রাখবে ভাইরাস কথার অর্থ হলো কিন্তু বিষ। ঠিক আছে, অপশান ডি হবে সঠিক উত্তর। এবার মনে রাখবে জীববিজ্ঞানের যে শাখায় ভাইরাস নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটিকে বলা হচ্ছে কিন্তু ভাইরোলজি। আর ভাইরাস শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন কে? বিজ্ঞানী বাইজারিং। ইনি কিন্তু ভাইরাস শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, আর প্রথম আবিষ্কৃত ভাইরাসটি হলো কিন্তু টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, মনে থাকে প্রত্যেকে, তাহলে প্রথম আবিষ্কৃত ভাইরাস কি বললাম? টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি। আর ভাইরাস কথাটি প্রথম প্রবর্তন করেন কে? বিজ্ঞানী বাইজারিক। আর ভাইরাস কথার অর্থ কি বললাম? বিষ। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে মানুষ এবং গবাদি পশুর যেটা ভয়ঙ্কর রোগ অ্যানথ্রাক্স, এর কারণ কি? ঠিক আছে, অ্যানথ্রাক্স একটা রোগ। ঠিক আছে, এটা মানুষ এবং গবাদি পশুদের দেখা যায়। এটা কি ঘটিত রোগ? ছত্রাক, প্রোটোজোয়া, ভাইরাস এবং অপশান দিতে যাচ্ছে ব্যাকটেরিয়া। মনে রাখবে এটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক প্রকার ব্যাকটেরিয়ার সমন্বয়ে কিন্তু গঠিত হয়। তার মানে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, এটা একটা বিপজ্জনক কিন্তু মানব রোগ এবং গবাদি পশুর রোগ। ঠিক আছে, এই কারণে কী হয়?
প্লীহাটা ফুলে যায়, ব্যাপকভাবে বৃদ্ধি পায় প্লীহাটা, যেটাকে বলা হচ্ছে স্প্লেনোমেগালি। ঠিক আছে, প্লীহাটা যখন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে যায় সেটাকে বলা হচ্ছে স্প্লেনোমেগালি, এবং এটাকে কিন্তু এই রোগটাকে আবার প্লীহা জ্বরও বলা হয়। অ্যানথ্রাক্সকে আবার প্লীহা জ্বরও বলা হয়, প্লীহাটা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এই রোগের ফলে। ঠিক আছে, তো অ্যানথ্রাক্স কী হলো? অ্যানথ্রাক্স হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক এক প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে কিন্তু এই অ্যানথ্রাক্স রোগটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী, দ্বিমুখী, বহুমুখী এবং অপশান দিতে আছে কোনোটিই নয়। মনে রাখবে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিন্তু একমুখী। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, বাস্তুতন্ত্রে কিন্তু প্রতিটা পুষ্টিস্তরে কিন্তু শক্তির যে পরিমাণ সেটা কিন্তু কমতে থাকে 10% করে করে। ঠিক আছে, তো এটা কিন্তু বিজ্ঞানী লিন্ডম্যান প্রবর্তন করেছেন, সেজন্য লিন্ডম্যানের 10% সূত্র রয়েছে। ঠিক আছে, একটা পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে কিন্তু 10% করে যেতে থাকে। এই জিনিসটা কিন্তু একটু প্রত্যেকে মাথায় রাখবে। চলো পরের প্রশ্নে। বলছে গর্ভনিরোধক বড়ি, ঠিক আছে, একটি অত্যাবশ্যক উপাদান হলো কোনটি? ঠিক আছে, গর্ভনিরোধক করার জন্য দেখো বিভিন্ন রকম প্রসেস রয়েছে, ভ্যাসেকটমি, টিউবেকটমি, হিস্টেরেক্টমি। তো এইসব প্রসেস ছাড়াও আবার কিন্তু অনেক রকম পিল রয়েছে যেগুলোকে বলা হয় গর্ভনিরোধক বড়ি। তো এদের প্রধান উপাদানটা কি? প্রোজেস্টেরন, অক্সিটোসিন, এলএইচ, না অপশান ডিতে রয়েছে সবকটি? তো মনে রাখবে এদের প্রধান উপাদান হচ্ছে কিন্তু অপশান এ প্রোজেস্টেরন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। প্রাকৃতিক পরিবেশে জীব সংরক্ষণ করাকে কি বলে? ঠিক আছে, প্রাকৃতিক পরিবেশে জীব সংরক্ষণ করাকে কি বলে? জাতীয় উদ্যান, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, না অপশন ডি রয়েছে কোনোটিই নয়। ঠিক আছে, তো চলো আমি তোমাদের জন্য ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ কী ব্যাপারটা আমি ডিটেলসে রেখেছি তোমাদের জন্য, একটু দেখে নাও। মানে এক সেকেন্ড, এই যে ইনসিটু সংরক্ষণ এটা হচ্ছে কি, এটাকে যেসব প্রাণীকে তার নিজস্ব পরিবেশে কিন্তু সংরক্ষণ করে রাখা হচ্ছে। ঠিক আছে, প্রাকৃতিক জলবায়ু এবং তার বাসস্থানে সংরক্ষণ করে রাখা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু সংরক্ষণটা কি? তার নিজের পরিবেশ থেকে বাইরে নিয়ে এসে তাকে সংরক্ষণ করে রাখা হচ্ছে, সেটা কিন্তু এক্সিটু সংরক্ষণ। ঠিক আছে, আর এক্সাম্পলগুলো দেখলে একটু ভালো করে বুঝতে পারবে যে ইনসিটু সংরক্ষণ এক্সাম্পল কি খুব ইম্পর্টেন্ট কিন্তু এক্সাম্পলগুলো। বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান, ঠিক আছে, বন্যপ্রাণী অভয়ারণ্য, এগুলো সব কিন্তু ইনসিটু সংরক্ষণের উদাহরণ। আর অ্যাকোয়ারিয়াম, ক্রায়োপ্রিজার্ভেশন, বোটানিক্যাল গার্ডেন, জিন ব্যাংক, এগুলো সব কিন্তু এক্সিটু সংরক্ষণ। এই ক্রায়োপ্রিজার্ভেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু বর্তমান দিনে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে ক্রায়োপ্রিজার্ভেশন। এখানে শুক্রাণু, বিভিন্ন ধরনের জিন, এসবগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে, তো এই ক্রায়োপ্রিজার্ভেশনে লিকুইড নাইট্রোজেন ইউজ করা হয়। ঠিক আছে, লিকুইড নাইট্রোজেন ইউজ করা হয় এবং এখানে টেম্পারেচার থাকে -196°C। এই টেম্পারেচারটা অনেক সময় জানতে চাওয়া হয় এবং কোন গ্যাসটা এখানে রাখা থাকে সেটাও কিন্তু জানতে চাওয়া হয়। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো করে একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণ এক্সাম্পল, এগুলো হচ্ছে এক্সটিটিউট সংরক্ষণ এক্সাম্পল। এক্সাম্পলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইনস্টিটিউট সংরক্ষণ হলো এমন সংরক্ষণ যে এই যে বাঘকে দেখো সুন্দরবনে সংরক্ষণ করে রাখা হয়েছে, এটা বাঘের কিন্তু বাঘ কিন্তু ওখানে ইনস্টিটিউট সংরক্ষণ করে রাখা হয়েছে। ঠিক আছে, আবার তুমি ধরো কোনো একটা মাছকে সমুদ্র থেকে নিয়ে এসে তুমি অ্যাকোয়ারিয়ামে সঞ্চিত করে রেখেছো। ঠিক আছে, তো ওইটা অ্যাকোয়ারিয়ামটা, ওই অ্যাকোয়ারিয়ামটা কিন্তু এক্সটিটিউট সংরক্ষণের উদাহরণ। তুমি কিন্তু মাছটা সংরক্ষণ করেই রেখেছো, মাছটাকে কিন্তু তুমি বিপন্ন করছো না, তাকে সংরক্ষণ করে রেখেছো। কিন্তু সংরক্ষণের বিভিন্ন প্রসেস রয়েছে, তাকে তার প্রাকৃতিক পরিবেশ, তার সমুদ্রের পরিবেশে থাকে, তুমি তাকে বাড়িতে নিয়ে এসে অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখেছো, সেটা তো তার পরিবেশ নয়, কিন্তু তুমি তাকে সংরক্ষণ করেছো। এইটা হচ্ছে এক্সটিটিউট সংরক্ষণ। আর যখন তুমি তার নিজস্ব পরিবেশের মধ্যে রেখে তাকে সংরক্ষণ করে রাখবে, তখন সেটা হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণ। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে নিশ্চয়ই ইনস্টিটিউট এক্সটিটিউটের মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে বেসিক, মানে গোদা বাংলার পার্থক্য যাকে বলে। ঠিক আছে, তাহলে এক্সাম্পলগুলো কিন্তু প্রত্যেক খুব ভালো করে দেখবে, এক্সাম্পলগুলো কিন্তু পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নে কী ছিল যে প্রাকৃতিক পরিবেশে জীব সংরক্ষণ করাকে কি বলা হয়? ইনস্টিটিউট সংরক্ষণ। ক্লিয়ার প্রত্যেকের? এটা কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন ছিল, বোঝা গেছে প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে এটা আমাদের মক টেস্ট ব্যাচ লঞ্চ হয়েছে। ঠিক আছে, হাতে আর বেশি সময় নেই, তার প্রত্যেকে হলো খুব তাড়াতাড়ি কিন্তু মক টেস্ট ব্যাচে জয়েন করার জন্য। ঠিক আছে, যে মক টেস্ট ব্যাচে তোমাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে কত? মাত্র 99 টাকা। ঠিক আছে, এই 99 টাকার মধ্যে তোমরা কী পাবে? 15টা ফুল মক টেস্ট পাবে। ঠিক আছে, 15টা ফুল মক টেস্ট পাচ্ছ, প্লাস প্রতিটা সাবজেক্টের
চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট, প্রতিটা সাবজেক্টে কিন্তু চ্যাপ্টার অনুযায়ী তোমরা মক টেস্ট পাবে মাত্র কিন্তু 99 টাকায়। এরপরেও যদি কারো কোনো আরও কিছু ডিটেলস জানার থেকে থাকে, এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। না হলে আমাকে সরাসরি এই নাম্বারে ফোন করতে পারো 7001978536। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়ে থাকে, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।